যে বা যারাই জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে জনগণকে সাথে নিয়ে তাদের জীবনকে তছনছ করার হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি এমন এক ঘোষণা দিলেন যা গত কয়েক দশকের মধ্যে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে সবচেয়ে বড় এবং যুগান্তকারী পরিবর্তনের সূচনা করল। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আর্মির ভিতরে খুব চমৎকার একটি কাজ করেছেন, খুবই চমৎকার কাজ করেছেন, যেটা তার প্রশংসা না করলেই নয়, এবং এই কাজটি ইসলামের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। ওয়াকারুজ্জামান কি বাংলাদেশের ইতিহাসের সেরা সেনাপ্রধান হতে যাচ্ছেন? জুলাই অভ্যুত্থানে হাসিনার বিরুদ্ধে গিয়ে জনতার পাশে দাঁড়ানো, হজ করে এসে দাড়ি বড় করা, দেশের ক্যান্টনমেন্টগুলোতে ইসলামিক স্কুল ও ইনস্টিটিউট চালু করা, একের পর এক যুগান্তকারী উদ্যোগ নিয়ে আলোচনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সুস্থ সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি। সম্প্রতি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে দাড়ি রাখা থেকে শুরু করে সামরিক জীবনে ধর্মীয় অনুশাসনের গুরুত্ব তুলে ধরা, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ইসলামের 4 খলিফার নামে নতুন কোম্পানির নামকরণ এবং সবশেষ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন, অল্প সময়ের ব্যবধানে ধারাবাহিক কয়েকটি উদ্যোগ ও বক্তব্যের কারণে নতুন করে আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের একটা কথিত বক্তব্য এবং তার কার্যক্রম নিয়ে ইসলামপন্থীদের মধ্যে তোলপাড়, বিশেষ করে জামাত শিবিরের খুশির বন্যা। আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশের রাজনীতি করবে এই পরিকল্পনা যদি কারো থাকে, তার যদি হিম্মত থাকে, সাহস থাকলে সেটা সে করে দেখাক। আমরা এই সত্য কথাগুলো বলবো, নাম ধরে বলবো, এতে যদি চোখ উঠিয়ে নেন আরো 1000টা আলী প্রস্তুত আছে চোখ দিয়ে দেওয়ার জন্য। আপনারা দেশের জনগণকে এখনো ছেড়েন নাই, ছিলেন তো লন্ডনে, ছিলেন তো ভারতের শিলংয়ে, আপনারা আজ হোক কাল হোক গণভোটের রায় মানতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। আজ এই বাংলাদেশে খাম্বা আছে কিন্তু বিদ্যুৎ নাই, গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস নাই। বাহ আজব তারেক ভাই, খাম্বা আছে কারেন্ট নাই। বাহ আজব তারেক ভাই, চুলা আছে গ্যাস নাই। বাহ আজব তারেক ভাই, খাম্বা আছে কারেন্ট নাই, খাম্বা আছে কারেন্ট নাই। বাহ আজব তারেক ভাই। আসসালামু আলাইকুম দর্শক, ইতিমধ্যেই আমাদের বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান তিনি এক একটা কাজ করছে এবং জনগণের মনের মধ্যে ঢুকে পড়ছে। কেননা বাংলাদেশের 90 থেকে 95% মানুষ হলো মুসলিম এবং সেই মুসলিমদের সকলেরই ভালো লাগছে জনাব সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের কাজগুলো। যাই হোক দর্শক শ্রোতা, তাকে অবশ্যই আমরা মন থেকে দোয়া করি তার জন্য। তিনি শেষ বয়সে এসে এমন কিছু কাজ করে যাচ্ছে যেটা বাংলাদেশ ইসলামিক দিক দিয়ে অনেক দূর এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো দর্শক, আর একটা বিষয় রয়েছে যেটা নিয়ে আলোচনা না করলেই নয়। বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে ভালো না, বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে ঘোলাটে। আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেল বিএনপি, জামাত এবং এনসিপি এদের মধ্যে চলছে নতুন একটা ভয়াবহ পরিস্থিতি। চোখ উপড়ে ফেলা হয়েছে, হাত পা ভেঙে দেওয়া হয়েছে, এ যেন এটা থামছেই না। এনসিপি নেতাকর্মীরা বারে বারে বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে। আরেকটা বিষয় ইতিমধ্যে হয়তো আপনারা লক্ষ্য করতে পারছেন, বাজারে গেলে পকেটে টাকা ফুরিয়ে যায় কিন্তু বাজার হাতে আসে না। এর কারণ হলো সব কিছুর দাম অটোমেটিক বেড়ে গিয়েছে। আর একটা বিষয় রয়েছে, সেটা হলো বিদ্যুৎ। বর্তমানে আমাদের সিরাজগঞ্জ শাহজাদপুরে আমরা যারা বসবাস করি, এখানে প্রায় দিন রাত 24 ঘন্টার ভিতরে 12 থেকে 14 বার কারেন্ট চলে যায়। তার মানে 24টা ঘন্টার ভিতরে যদি 12 বার যায় 1 ঘন্টা করে থাকে, মানে 12 ঘন্টা কারেন্ট আছে, 12 ঘন্টা নাই। আচ্ছা ভালো কথা, তাই 12 ঘন্টা যদি কারেন্ট থাকে, 12 ঘন্টা যদি না থাকে, তাহলে নিশ্চয়ই 1 ঘন্টা করে আমরা বাদ দিলাম। 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা কারেন্ট আছে, 12 ঘন্টা নাই। মাস শেষে আমি যদি পুরো মাস বিদ্যুৎ ব্যবহার করি, যদি আমার 2000 টাকা বিল আসে, আর যদি লোডশেডিং চলে, আমি যদি 12 ঘন্টা বাদ দিয়ে 12 ঘন্টা ব্যবহার করি, তাইলে আমার 2000-এর কাছে 1000 বিল আসার কথা। কিন্তু ঘটনা উল্টা। এমনি তো 24 বার কারেন্ট যায় রে ভাই, কিন্তু মাস শেষে গত মাসে যদি 2000 টাকা বিল আসে, এ মাসে বিল আসছে 4000 টাকা, মানে আরো ডাবল হয়ে গেছে। অথচ কিন্তু বিদ্যুৎ খরচ করছি আমরা কম, কেননা থাকেই না, খরচ করবো কেমনে? কিন্তু ঘটনা উল্টা। দর্শক, এটা হচ্ছে নতুন একটা কারসাজি। জানি না এই কারসাজিটা কে করছে। এটা নিয়েও কিন্তু সরকার প্রচন্ড পরিমাণে চাপের মধ্যে রয়েছে। ঠিক মতো বিদ্যুৎ থাকে না, সবকিছুর দাম ঊর্ধ্বগতি। মানুষ এইভাবে যে চলতে থাকে, মানুষ বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ পথে বসে যাবে। আর যেই সরকার আমাদের বাংলাদেশে বর্তমান রয়েছে, উনি গদিতে টিকে থাকতে পারবে না। কারণ সাধারণ জনগণ ততক্ষণই একটা সরকারকে সাপোর্ট করে, ততক্ষণই একটা সরকারকে ভালোবাসে, ততক্ষণই
যতক্ষণ পর্যন্ত সাধারণ জনগণ দুবেলা দুমুঠো ভাত খেতে পারে তার পরিবার নিয়ে, কিন্তু যখন সেই ভাতটাই তাদের মুখে আর যায় না, তখন সাধারণ জনগণ আর ঘরে টিকে থাকতে পারে না, রাস্তায় বের হয়ে আসে। বেকারত্বের হার প্রচন্ড পরিমাণে আমাদের দেশে, চাকরি নাই, কাম নাই, কামাই নাই, ইনকাম নাই, হাহাকার, কিন্তু সবকিছুর দাম বেশি। এভাবে যদি চলতে থাকে একটা সরকার কোনোদিনও টিকে থাকতে পারবে না, যার কারণে মাত্র 5 মাসের সরকারের উপরে একের পর এক চাপ শুরু হয়ে গিয়েছে। জানি না এটা সরকারিভাবেই এগুলো নিয়ন্ত্রণ করছে নাকি সিন্ডিকেট এগুলো কাজ করছে। যদি সিন্ডিকেটের কারণে এই কাজগুলো হয়ে থাকে তাহলে অবশ্যই সরকারকে এটার পদক্ষেপ নিতে হবে, আর যদি সরকারিভাবেই যদি এটা হয়ে থাকে তাহলে আর কিছু বলার নাই, এটার পদক্ষেপ নেবে জনগণ। যাই হোক দর্শক, কথা বাড়াবো না, আমরা মূল আলোচনায় চলে যাব। তার আগে বলবো, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত ধরনের আপডেট গরম গরম খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনে আসি। ওয়াকারুজ্জামান কি বাংলাদেশের ইতিহাসের সেরা সেনাপ্রধান হতে যাচ্ছেন? জুলাই অভ্যুত্থানে হাসিনার বিরুদ্ধে গিয়ে জনতার পাশে দাঁড়ানো, হজ করে এসে দাড়ি বড় করা, দেশের ক্যান্টনমেন্টগুলোতে ইসলামিক স্কুল ও ইনস্টিটিউট চালু করা, একের পর এক যুগান্তকারী উদ্যোগ নিয়ে আলোচনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শুরুটা হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের আজকের এই তারিখের একটি ঘটনা দিয়ে। 2024 সালের 3রা আগস্ট অর্থাৎ আজকের এই দিনে ঢাকা ক্যান্টনমেন্টের দরবার হলে উচ্চ পদস্থ অফিসারদের নিয়ে বৈঠকে বসেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেই বৈঠকেই সেনাবাহিনী সিদ্ধান্ত নেয় যে বিপ্লবী ছাত্র জনতার উপর তারা গুলি চালাবে না। অথচ ওয়াকারুজ্জামান ছিলেন শেখ হাসিনার ফুফাতো বোনের জামাতা, এবং এই আত্মীয়তার সুবাদেই তাকে সেনাপ্রধান করা হয়েছিল, যাতে তিনি বিপদের সময় জনতার বিপক্ষে গিয়ে হাসিনার পক্ষ নেন। কিন্তু ইতিহাসের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে ওয়াকারের নেতৃত্বে সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে অবস্থান নেয়। মূলত এরপরেই হাসিনার পায়ের তলার মাটি সরে যায় এবং তার পতন সুনিশ্চিত হয়। 24-এর বিপ্লবের পরে ধীরে ধীরে ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হতে থাকেন সেনাপ্রধান ওয়াকার। বিশেষত হজ থেকে ফিরে তিনি দাড়ি রাখতে শুরু করেছেন। এর মধ্যেই নতুন করে সংবাদ এসেছে, তার তত্ত্বাবধানে সেনাবাহিনী বিশেষ ইসলামিক স্কুল চালু করছে। সম্প্রতি রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আধুনিক ও ইসলামী মূল্যবোধ সম্পন্ন এই শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। কেবল ঢাকাতেই নয়, বরং সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও বরিশালের মতো দেশের বিভিন্ন সেনানিবাসেও এই ইসলামিক ইনস্টিটিউটের শাখা স্থাপনের কাজ শুরু হয়েছে। এই ইনস্টিটিউটে ক্যামব্রিজ কারিকুলাম ভিত্তিক আধুনিক শিক্ষার পাশাপাশি কুরআন সুন্নাহর আলোকে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করা হবে। এর লক্ষ্য হল জ্ঞান, শৃঙ্খলা, দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধ সম্পন্ন ভবিষ্যৎ নেতৃত্ব ও আদর্শ নাগরিক গড়ে তোলা। 24-এর বিপ্লবে জনগণের পক্ষে অবস্থান নেওয়া থেকে শুরু করে আধুনিক ইসলামী শিক্ষার বিকাশ পর্যন্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই ইতিবাচক ভূমিকা সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। শৃঙ্খলা, সততা ও ইসলামী ভাবধারার এই মেলবন্ধন বাংলাদেশ সেনাবাহিনীকে যেমন এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে, তেমনি জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের ইতিহাসের সেরা সেনাপ্রধান হওয়ার তালিকাতেও নিজেকে এগিয়ে নিয়ে এসেছেন। 2024 সালের জুন মাসে দায়িত্ব নেওয়া এই সেনাপ্রধান অবসর নেবেন 2027 সালে। তবে ততদিনে তিনি হয়তো নিজেকে এবং বাংলাদেশের গৌরব সেনাবাহিনীকে একটি সুশৃঙ্খল, আধুনিক এবং ইসলামী মূল্যবোধ সম্পন্ন মুসলিম সেনাবাহিনীতে রূপান্তর করবেন, এমনটি প্রত্যাশা দেশপ্রেমিক মুসলিম জনতার। দুইটা বিষয় আজকে নির্বাচন করেছি যেটা আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আর্মির ভিতরে খুব চমৎকার একটি কাজ করেছেন, খুবই চমৎকার কাজ করেছেন, যেটা তার প্রশংসা না করলেই নয়, এবং এই কাজটি ইসলামের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি একটু আলোচনা করব। তার আগে গতকালকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ওই যে শহীদুল্লাহ হলের এজিএস ইব্রাহিম খলিল, তার রুমে যে দুজন কওমি মাদ্রাসার দুই আত্মীয় এসে সমকামিতায় লিপ্ত হয়েছিলেন এবং সেটি ধরা পড়েছিলেন, এই বিষয়ে অত্যন্ত চাঞ্চল্যকর আরেকটি খবর আমাদের হাতে এসেছে। সেই বিষয়টি একটু আপনাদেরকে জানানো দরকার। খবরটা হচ্ছে, গতকাল বলেছিলাম যে ঘটনাটা ছিল 27 তারিখের। ইব্রাহিম খলিল তার রুম থেকে বেরিয়ে চলে গিয়েছিলেন, তারপরে তো আর তাদের সাথে দেখা নেই। তার রুমমেট, ইব্রাহিম খলিলের রুমমেট অর্থাৎ এজিএস এর যে রুমমেট, সে ওই বিষয়টি দেখে ফেলানোর পরে তারপরে সে তো ভিডিও করে রাখলো। তারপরে সে ভিডিও কেন গোপন রাখলো, ইব্রাহিম খলিলকে কেন জানালো না, 5 দিন পরে কেন ছাত্র দলের একজনকে দিয়ে এইটা প্রকাশ করালো, এইটার তথ্য আজকে বেরিয়ে এসেছে। আপনারা জানেন যে এরই ধারাবাহিকতায় ছাত্র শিবির যখন শহীদুল্লাহ হল প্রভোস্ট কমিটির সাথে যখন মিটিং করছিলেন, এই মিটিং এর ভিতরে ছাত্রদল গিয়ে হামলা চালায়। আমি গতকালই আপনাদেরকে বলেছিলাম তাদের এই হামলা চালানোর অন্যতম মোটিভ ছিল সিসিটিভির ফুটেজ গায়েব করা। হল প্রভোস্ট যেন ছাত্র শিবিরকে কোনো রকম সেখানে সহযোগিতা না করে, সিসিটিভির ফুটেজ যাতে না দেয়। এইটার আরো চাঞ্চল্যকর তথ্য আজকে বেরিয়ে এসেছে। ঘটনা হচ্ছে, হল সংসদের পক্ষ থেকে প্রভোস্টকে ফোন দেওয়া হয়েছিল যে আপনি আমাদেরকে সময় না দিয়ে ছাত্র দলকে কেন সময় দিলেন।
ছাত্র দলের সাথে আপনি মিটিং করলেন, অথচ আমি সারাদিন আপনাকে খুঁজে পাচ্ছি না স্যার, কেন? এরই এক পর্যায়ে জিজ্ঞাসা করছে, স্যার আপনি ওদের সাথে কখন কয়টায় বসছেন, ওদের সাথে মিটিং ছিল আপনার কয়টায়? তো বলছে 5টার সময়, ভোর 5টায়। তো বলছে স্যার ভোর 5টায়, তাহলে আমাকে বললে আমি 4টায় যেতাম, তাহলে আপনি আমাকে বললেন না কেন? আপনি ওদেরকে 5টায় এত ভোরের সময় দিলেন কেন? ওদের জন্য আপনি এত কিছু কেন করছেন? সত্য কথা তো চাপা থাকে না রে ভাই, মুখ দিয়ে বেরিয়ে যায়। তিনি বলে ফেললেন যে না, ওরা তো আসলে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। স্যার আমি তো ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টিগোচর হওয়ার পর গত পরশু থেকে আপনার সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ করতেছি। গত পরশু রাতেও স্যার আপনার সাথে আমার কথা হয়েছে কিনা যে স্যার দ্রুত একটা তদন্ত কমিটি গঠন করে হচ্ছে এটা তদন্ত করে যে দোষীদের হচ্ছে শাস্তি ব্যবস্থা নেওয়ার জন্য। আপনাকে স্যার আমি বলছিলাম কিনা গত পরশু রাতেও? গতকাল সারাদিন আমি আপনার অপেক্ষায় ছিলাম স্যার, আপনি বলছেন অফিসে কল দিবেন, আপনি কল দেন নাই স্যার। ছাত্র দলের সাথে বসে আপনি মিটিং করতেছেন স্যার, আপনার কি ছাত্র সংসদের সাথে মিটিং এর থেকে ছাত্র দলের সাথে মিটিং করাটা কি গুরুত্বপূর্ণ কিনা স্যার? না গুরুত্বপূর্ণ। তুমি ওই যে ভুলটা বুঝলা, এখানে আমি আসছিল ভোর 5টার সময়, বুঝতে পারছো কথাটা? সেই ভোর 5টার সময় তো তোর সাথে আমার কথা হয়নি, তারপরে তো আমি আসিনি। আপনার সাথে গতকাল স্যার ছাত্র দল কয়টা বসছে? আমি তো জানি না, ভিডিও দেখছি স্যার। একদম ভোরবেলায়। আচ্ছা, ওরা ওই টাইমটা কিভাবে জানে যে আপনি আসছেন অফিসে? না আসে নাই তো, তারা তো আমাকে বাসা থেকে ধরে নিয়ে গেছে। তার মানে মূল কাহিনীটা হচ্ছে হল প্রভোস্টকে চাপ দিয়ে যে কোনোভাবে ওই সিসিটিভি, অর্থাৎ ওই মাদ্রাসার ছাত্র দুইটা যে ওখানে আসছে, কবে আসছে, কেন আসছে, কতটুকু সময় তারা ছিল, কখন বেরিয়ে গেছে, ওই সময় ইব্রাহিম খলিল ছিল কিনা, ইব্রাহিম খলিল কখন বেরিয়ে গেছে, এই সমস্ত প্রমাণ তো ওখানে ছিল। এইটা যাতে জনসম্মুখে আনতে না পারে, ছাত্র শিবির যেন এইটা প্রমাণ করতে না পারে, আর এই সুযোগে তাদের হাতে যে মিডিয়া আছে, যে মিডিয়া কন্ট্রোল তাদের হাতে আছে, এই মিডিয়া কন্ট্রোলের মাধ্যমে তারা যেন এটা একেবারে ছড়িয়ে দিতে পারে যে ছাত্র শিবির মানেই সমকামী। আগেই বলেছি তাদের হাতে আসলে কোনো ইস্যু নাই, যে কোনো ইস্যু নিয়ে তাদের নামতে হবে। তারা একের পর এক নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে বিভিন্ন জায়গায় হামলা করেছে, এর ভিতরে আবার নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে তো হামলা করেছেই, নিজেদের দলীয় লোককে পর্যন্ত পিটিয়েছে এই ঢাকাতেই। তাহলে এই যে এতগুলো অপকর্ম ঢাকা দেবে কি করে? এটা তো ঢাকার দরকার। আবার এর ভিতরে ঘটনা যেটি ঘটেছে, সারা দেশে তো আপনারা জানেন গ্যাস এবং বিদ্যুতের হাহাকার অবস্থা। ঢাকার বাসাবাড়িতে পানি নেই, চুলোয় গ্যাস নাই, চুলো জ্বলছে না, রান্না খাওয়া বন্ধ। মানুষ রাস্তায় নেমে এসেছে এবং রাস্তায় নেমে এসে সেখানে কি স্লোগান দিচ্ছে আপনারা একটু এই স্লোগানটা একটু শুনুন। ক্ষমতায় আসার মাত্র 6 মাসের ভিতরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই ধরনের স্লোগান শুনতে হবে, বিশ্বাস করেন আমরা এটা কখনোই চাই নাই। এই স্লোগানগুলো শুনলে আমরা খুবই আঘাতপ্রাপ্ত হই, আন্তরিকভাবেই আমরা আঘাতপ্রাপ্ত হই। কারণ আমরা চাই যে রক্তক্ষয়ী একটা সংঘর্ষের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিদায় করে এখানে যে নতুন একটি সরকার গঠিত হয়েছে, এই সরকারের ভালো মন্দ যাই হোক, সে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে টিকে থাক আর 5টা বছর ক্ষমতা খুব ভালোভাবে চালাক, যেন এদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল এই আকাঙ্ক্ষাটুকু তারা বাস্তবায়ন করতে পারে। দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি হয়েছিল শেখ হাসিনার আমলে, এটা যেন একটু চেপে ধরতে পারে। গ্যাস বিদ্যুৎ তারা বলেছিল যে 2 বছরের ভিতরে এর দাম বাড়াবে না, কিন্তু এখানে তারা এসে এই ওয়াদা খেলাপ করেছে, গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়েছে মাত্র 2 মাসের ব্যবধানে। বাজারে যাওয়া যাচ্ছে না, দ্রব্যমূল্যের যে চরম ঊর্ধ্বগতি, 100 টাকার নিচে কোনো সবজি নাই, কাঁচামরিচ 400 টাকা কেজি, সিম কিনেছি 100 টাকা পোয়া, মানে 400 টাকা কেজি। এই হলো অবস্থা। এমতো অবস্থায় মানুষ রাস্তায় নেমে এসেছে। এখন আজ একজন নামলো, কাল একজন নামলো, এইভাবে 1-2 জন করে নামতে নামতে তো সরকারের দুর্বলতাগুলো যখন মানুষের সামনে ধরা পড়ে যাবে, তখন তো যে কেউ আবার রাস্তায় নামতে বাধ্য হবে। এখন এই যে মানুষ রাস্তায় নেমে এসে এইভাবে স্লোগান দিচ্ছে, এইটা ঢাকতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলার ঘটনাগুলো ঢাকতে হবে, আরো যে চাঁদাবাজির বিষয়গুলো তো আছে, এগুলো ঢাকতে হবে। তো এইগুলো তো যাদের বুদ্ধিশুদ্ধি আছে, যারা একটু রাজনীতি চর্চা করে, তারা এটা অন্যভাবে ম্যানেজ করতো, অন্যভাবে ঢাকতো, কিন্তু এদের তো সেই বোধটুকু আছে বলে মনে হচ্ছে না। তাহলে এখন কি ইস্যু পাওয়া গেল? ছাত্র শিবির এরা সমকামিতা করে। এখন এই বয়ান কি মানুষ খায়? যে বয়ান বিশ্বাসযোগ্য নয় সেটা নিয়ে যদি আপনি মাঠে নামেন, তাহলে আপনার এখানে 2টা ক্ষতি। এক হচ্ছে আপনি আপনার ইমেজ নষ্ট করলেন, 2 হচ্ছে আপনি যে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছেন এটা মানুষের কাছে প্রমাণ হয়ে গেল। তাহলে ছাত্র দলের ক্ষেত্রে এই 2টাই হয়েছে। যাই হোক, এটা কিন্তু এই হল সংসদের এই নেতা আর হল প্রভোস্টের যে কথোপকথন যে ফাঁস হলো, এইটার মাধ্যমে কিন্তু প্রমাণ হয়ে গেল যে ছাত্রদল এই সিসিটিভি ফুটেজকে ধামাচাপা দেওয়ার জন্য, গায়েব করার জন্য হল প্রশাসনকে তারা চাপ দিয়েছে। যাই হোক, এবার আমরা চলুন ওয়াকারুজ্জামানের ওই বিষয়টি চলে যাই। ওয়াকারুজ্জামান তিনি খুব চমৎকার একটি কাজ করেছেন। ঢাকাতে জলশিরি আবাসন এলাকায় তিনি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং এটি একই সাথে ভার্চুয়ালভাবে উদ্বোধন করা হয়েছে যশোর, সিলেট, বরিশাল, চিটাগাং, বগুড়া, সাভার একযোগে এখানে উদ্বোধন করা হয়েছে। এইখানে মূলত এটি একটি ইসলামী প্রতিষ্ঠান। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস, এই সিলেবাসের আলোকে এর সাথে তিনি জুড়ে দিয়েছেন ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে যে শিক্ষাটা, এইটা আনার জন্য কোরআন এবং হাদিসের, অর্থাৎ আধুনিক শিক্ষার সাথে কোরআন হাদিসের সমন্বয় করে তিনি নতুন একটি শিক্ষা কার্যক্রম এখানে চালু করলেন, উদ্বোধন করলেন। আশা করা যায় এটি চালু থাকবে। আমরা ধারণা করতে পারি আর্মি প্রধান তিনি হজ করে আসার পর থেকে তার ভিতরে একটা বড় ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। তিনি দাড়ি রেখেছেন, যদিও তার এই দাড়ি রাখার ব্যাপারে ভারত থেকে প্রচুর আপত্তি উত্থাপন করা হয়েছে, সমালোচনার মুখে তাকে পড়তে হয়েছে। তো তিনি এখানে আরেকটি যুগান্তকারী পদক্ষেপ নিলেন। এই আর্মিদের ভিতরে তাদের যে বাচ্চাদের, বাইরের বাচ্চারাও এখানে পড়তে পারবে হয়তো, এমন একটি শিক্ষা ব্যবস্থা তিনি এখানে প্রবর্তন করতে চাচ্ছেন, যে শিক্ষা ব্যবস্থার ফলে
আমরা জানি যে এই যে তুরস্কের নাজিমউদ্দিন আরবাকান, তিনি তার দাওয়াম আমার সংগ্রামী বইয়ের ভিতরে তিনি লিখেছেন যে তিনি একজন কোরআনের হাফেজ হয়েও কি করে বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার হলেন। আমাদের দেশে তো এই শিক্ষা ব্যবস্থা নাই। এই যে দেখছেন না, আগেই বললাম কওমি মাদ্রাসায় পড়ে ওরা সমকামী করে বেড়ায়, আর নারীদের বিরুদ্ধে ওয়াজ করে, সুযোগ পেলে পুরুষদের সমকাম করে। তো এই যে শিক্ষা ব্যবস্থার মূলত অভাব, প্রচন্ড অভাব। এখানে তাদের একমুখী শিক্ষা ব্যবস্থা, আলিয়া মাদ্রাসাতেও একই অবস্থা, আগে একেবারেই পশ্চাৎপদ ছিল, এখন কিছুটা তারা ওই ধারা থেকে উঠে এসেছে। আরও এখানে জ্ঞান বিজ্ঞানের সমন্বয় সাধন করতে হবে ইসলামী শিক্ষার সাথে, যেটা আল আজহার বিশ্ববিদ্যালয় করতে পেরেছে, তারপরে তুরস্ক করতে পেরেছে, বিশ্বের বিভিন্ন দেশ করতে পেরেছে, কিন্তু আমরা এটা এখনো করতে পারি নাই। আমরা শুধু একমুখী শিক্ষা নিয়েই পড়ে আছি। আমাদের জেনারেল লাইনে শুধু জেনারেল শিক্ষাই দেওয়া হয়, এখানে যেমন নীতি নৈতিকতা গড়ে ওঠে না, চোর বাটপারি তোর শেষর মতি মাহফুজদের মতো লোক তৈরি হয়, আর মাদ্রাসাতে শুধু এই যে এইগুলো তৈরি হচ্ছে। সুতরাং আর্মি প্রধান তিনি এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন যে এমন একটা শিক্ষা ব্যবস্থা দরকার, যে শিক্ষা ব্যবস্থায় একজন মানুষ তিনি সেনাপ্রধানও হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, ডাক্তারও হতে পারবে, আবার মসজিদের ইমামও হতে পারবে। সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের একটা কথিত বক্তব্য এবং তার কার্যক্রম নিয়ে ইসলামপন্থীদের মধ্যে তোলপাড়, বিশেষ করে জামাত শিবিরে খুশির বন্যা আর চরমনাই কওমি অঙ্গনে হতাশা। দর্শক, আপনারা অলরেডি জেনে গেছেন, কারণ এটা বাংলাদেশে যথেষ্ট আলোচিত, যে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান রাজধানীর জলশিরিতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট AIII উদ্বোধন করেছেন। ঢাকার বাইরেও আরো বেশ কয়েকটা শাখার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এর মানে আর্মি মাদ্রাসা করেছে বা আধুনিক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান করেছে। এটা হচ্ছে এই প্রতিষ্ঠানের তাৎপর্য। এটা কিভাবে আপনাদেরকে একটু দেখাই, সহজে বোঝাই, অনেকে বুঝতে পারছেন যে এটা কেমন ইনস্টিটিউট, এটা কেমন গবেষণা সংস্থা না অন্য কিছু। দেখেন, এখানে বাংলাদেশে আর্মিদের স্কুল আছে, এবং আর্মিদের স্কুল মানে যেমন ক্যান্ট স্কুল, যেগুলো আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, BF শাহিন কিংবা যশোর ক্যান্টনমেন্ট, বা এরকম বাংলাদেশের অনেকগুলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আছে। এছাড়াও এর বাইরেও অনেক আর্মি পরিচালিত স্কুল রয়েছে, যেগুলো বাংলাদেশের টপ স্কুল, কলেজ, ইন্টারমিডিয়েট কলেজ, ওই স্কুল কলেজ একসাথে। আবার বিশ্ববিদ্যালয় রয়েছে, যেমন BUP, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, এটা আর্মি লেড একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, কোয়ালিটি সম্পন্ন প্রতিষ্ঠান, স্মার্ট প্রতিষ্ঠান। শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, আর্মির আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও। তা আর্মি যা করে ওটাই কিন্তু হিট, একদম হাই কোয়ালিটি প্রতিষ্ঠান হয়। যেমন আর্মি একটা আইসক্রিম বানায়, সেবয়, ওই আইসক্রিম বাংলাদেশের টপ উন্নত আইসক্রিমগুলোর মধ্যে একটা। এবং ফার্নিচার বানায়, আরো নানান তেল সাবানও বানায়, এবং ওইগুলোই কিন্তু বাংলাদেশের সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন। তাদের প্রতিষ্ঠানগুলো নিয়ে, তাদের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন করার সুযোগ নেই। আর্মির যে হসপিটাল, আপনি যদি CMS-এ যান, অত উন্নত চিকিৎসা, উন্নত হসপিটাল, যেখানে সাধারণ মানুষ যেতে পারে না বলে ওটা এরকম আলোচনায় আসে না। এশিয়ার মধ্যে অন্যতম সেরা প্রতিষ্ঠান, এবং বিভিন্ন ল্যাব প্যাথোলজি রয়েছে, যেগুলো সিঙ্গাপুর এবং থাইল্যান্ড মানের। আর্মি যা করে সেটাই সেরা। এখন আর্মি সবই আছে, বাকি ছিল একটা ধর্মীয় প্রতিষ্ঠান, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, একটা উন্নত মাদ্রাসা যেখান থেকে আলেম তৈরি করা হবে, এটা বাকি ছিল। এখন এখানে হাত দিয়েছে। এখন এই প্রতিষ্ঠান উদ্বোধন করার সময় ওয়াকারুজ্জামানের নামে একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যদিও আমি এর সত্যতা এখন খুঁজে পাইনি। বিভিন্ন ফটোগ্রাফ দেখা যাচ্ছে যেখানে বলা হচ্ছে যে ওয়াকারুজ্জামান নাকি বেদাত নিয়ে কথা বলেছেন, যে আমাদের নামাজ, রোজা, দোয়া, নানান কিছুর মধ্যে বেদাত ঢুকে গিয়েছে, কোরআন সুন্নাহ ভিত্তিক আমল হতে হবে, একটা সুন্দর ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে হবে, এরকম কথাবার্তা নাকি বলেছেন। যদিও আমি অনেক খুঁজেছি, এই বক্তব্যের সত্যতা আমি পাইনি, এবং কোনো কোনো গণমাধ্যম নাকি এই বক্তব্য প্রচার করে আবার বক্তব্য ডিলিট করে ফেলেছে, আমি খুঁজে পাইনি। তবে এই বক্তব্য তিনি না দিলেও আর্মির লোকজন যারা ধর্ম প্র্যাকটিস করে তাদের মধ্যে কিন্তু একটা আহলে হাদিস প্রভাব রয়েছে, সালাফি প্রভাব রয়েছে। সেই হিসাবে এই ধরনের বক্তব্য তিনি দিয়ে থাকতে পারেন, অসম্ভব নয়। কিন্তু এই বক্তব্য এক্স্যাক্টলি তিনি দিয়েছেন, এটা সঠিক নয়। অবশ্যই আহলে হাদিসের অনেক লোক এটা শেয়ার করছে, তাদের মধ্যে খুশির বন্যা। এটা যদি বাদ দিই, জাস্ট ধর্মীয় প্রতিষ্ঠান উদ্বোধন করেছে, আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করেছে, আমি জাস্ট এইটাকে সঠিক হিসাবে ধরে নিয়ে বিশ্লেষণ করছি। এতে চরমনাই সহ কওমি আলেম ওলামারা বেজায় অখুশি, তারা নানান যুক্তি দিচ্ছে। আমি একজনের একটা মন্তব্য শোনাবো, নেতৃস্থানীয় পর্যায়ে একজন, তাহলে বুঝবেন যে তাদের কোন জায়গায় আঘাত লাগছে আর্মির এই ইসলামিক প্রতিষ্ঠানে। ঢাকার জলশিরি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করেছেন সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান। তিনি প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন, একই সঙ্গে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, যশোরে প্রতিষ্ঠিতব্য আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটগুলোর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। বাংলাদেশ সেনাবাহিনী জানায়, আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে মূল্যবোধ ভিত্তিক শিক্ষার সমন্বয়ের লক্ষ্যেই AIII প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ক্যামব্রিজ কারিকুলাম ভিত্তিক ইংরেজি মাধ্যমে আধুনিক শিক্ষা পদ্ধতির পাশাপাশি নৈতিক ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষা দেওয়া হবে। এবং আধুনিক ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, হ্যাঁ, এটা আরো এনলার্জ হবে। এখানে আলাদা ওই BUP যেরকম হয়েছে, ওই পর্যায়ের প্রতিষ্ঠান এক পর্যায়ে গড়ে উঠবে। এখান থেকে বড় বড় আলেম তৈরি হবে এক পর্যায়ে, কোনো সন্দেহ নেই। BUP থেকে এখন বড় বড় স্কলার তৈরি হচ্ছে। ওরকম এই আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট থেকে যেহেতু তাদের কোয়ালিটি এডুকেশন হবে, এখান থেকে যারা পড়াশোনা করবে তাদের আরবি জ্ঞান, উসুল জ্ঞান অত্যন্ত মজবুত হবে, কোনো সন্দেহ নেই। বড় বড় আলেম তৈরি হবে।
এখন এতে আর্মি এমনিতেই জামাত তাদের যে সিলেবাস পদ্ধতি তাতে ট্রাডিশনাল হুজুরদের গুরুত্ব অনেকটা কমিয়ে দিয়েছে, কারণ জামাতের লোকজন নিজেরা বই পুস্তক করে নিজেরা অনেক কিছু শিখে। তার মধ্যে আবার এই ধরনের প্রতিষ্ঠান যদি আর্মি রিলেটেড হয়, এতে কি হবে, বড় লোকের ছেলেরা এখন আলেম হবে এবং তারা এমনিতে ওই শুধু মানে গরিব আলেম না, ধনী আলেম হবে এবং তারা ফতোয়া বা এই জগতে একটা প্রভাব বিস্তার করবে। এই জন্য আমাদের কওমি ভিত্তিক যে ট্র্যাডিশনাল উলেমা সিস্টেম, তাদের জায়গাটা একটা ঘাটতি তৈরি হবে। এতে এই চরমনাই কওমিরা অসন্তুষ্ট। ইসলামী ছাত্র আন্দোলনের একজন সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার বিভাগের অতি গুরুত্বপূর্ণ নেতা, সম্ভবত প্রচার সম্পাদক, মানে কেন্দ্রীয় নেতা, এতে কোনো সন্দেহ নাই। তিনি লিখছেন, ধর্মের উপরে রাষ্ট্রের কর্তৃত্ব ভয়ানক ব্যাপার। ধর্মের শুদ্ধতা নির্ধারণ করে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব না, এটা ওলামা ইকরামের দায়িত্ব। ফলে আস্তে আস্তে ধীরে ধীরে আপ্লুত হওয়ার পরামর্শ। এখন ওই যে বেদাত নিয়ে কথা বলেছে, যদিও এটা আসলে ঠিক না তিনি বলেছেন কিনা, আবার প্রতিষ্ঠান করেছে, এটাকে নেগেটিভলি দেখেছেন। কারণ তাদের যে হুজুরগিরি, এই জায়গাটা একটা ঘাটতি। অথচ এরাই কিন্তু বলে যে না, সরকারি প্রতিষ্ঠানগুলোতেও, সরকারি প্রাইমারিতেও ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এবং আবার কওমিদের নিয়োগ দেওয়ার কথা বলছে। জামাতের লোকজন এটা খুব পজিটিভলি দেখছে। জামাতপন্থী আলেম ওলামারা, আমি সর্বপ্রথম এটা মূলধারা গণমাধ্যমের আগে জামাতপন্থী আলেমদের ফেসবুক পোস্ট থেকে জানতে পেরেছি। একজন লিখেছেন, জামাতপন্থী শীর্ষস্থানীয় একজন আলেম, ধন্যবাদ মাননীয় সেনাপ্রধান। আমাদের জানা মতে এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম যে কোনো সেনাপ্রধানের দায়িত্বে থাকা অবস্থায় দাঁড়িয়ে রেখেছেন, এটা আপনার সৎ সাহস বটে। আজ আপনার ইবাদতে বেদাত ঢুকেছে, তা তো পরিত্যাগ করতে হবে। এমন চমৎকার আলোচনা শুনে খুবই ভালো লাগে। যদি কথা বলেছেন বলে নিশ্চিত না, তবে খুশি, জামাতের লোকজন খুশি যে দেশের শত সহস্র আলেম বেদাত ও সুন্নাতের পার্থক্য বোঝে না। যাই হোক, যেহেতু কথা বলেছেন কিনা নিশ্চিত না, কিন্তু এই আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট করায় জামাতের লোকজন খুশি। এবং এই ধরনের প্রতিষ্ঠান করার ক্ষেত্রে চরমনাই বা কওমি অনেকে বলছে এটা মাদ্রাসার কাজ, আর্মি এই কাজ করবে কেন? কেউ যুক্তি দিচ্ছেন যে আর্মির মাধ্যমে একটা প্যারালাল রাষ্ট্র করানো হচ্ছে, তারা অস্ত্র তৈরি করবে, তারা কেন এইসব প্রতিষ্ঠান নিয়ে এসেছে? না, পৃথিবীর সব দেশে আর্মি রিলেটেড এরকম অনেক প্রতিষ্ঠান থাকে। আর এই ধরনের প্রতিষ্ঠান আপনার আগে তো শিক্ষা অর্জন করতে হবে। সরাসরি অস্ত্র তৈরি করার উপর তো কোনো ডিগ্রি নাই। প্রথমে আপনাকে এসএসসি পাস করতে হবে, ওই জায়গায় আপনার দক্ষ হতে হবে, তারপরে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে আপনি অস্ত্র তৈরি করবেন। অতএব এগুলো তো লাগবে, এগুলো বেসিক। তো দর্শক, আবার কেউ প্রস্তাব দিচ্ছেন যে ওয়াকারুজ্জামানকে পরবর্তী রাষ্ট্রপতি করা হোক। তবে এই যে ভালো কাজগুলো, এগুলো ওভারঅল ভালো, কিন্তু তার মধ্যে আমি বরাবরের মতোই বলবো, আমি সন্দেহের চোখে দেখি কিছুটা হলো যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কখন কি ঘটিয়ে দেয় বিশ্বাস করার সুযোগ নেই। আর্মিকে কখনো রাজনীতিতে বিশ্বাস করা যায় না। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।